ডাক্তার সায়ন্ত, আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। সেই জায়গা থেকে আমরা চাওয়া পাওয়া বা প্রত্যাশা বাস্তবতার সমীকরণটা মেলানোর জন্য আমার মনে হয় যে এটি যৌক্তিক সময় না, কিন্তু আমরা পরিবর্তনটা যদি দেখতে চাই 1 মাসে কি কি পরিবর্তন দেখলাম? আপনাকে ধন্যবাদ। এবং আজকে মূলত একটা ফ্যাসিবাদ দানবীয় সরকারের গণহত্যাকারী একটি সরকারের পতনের 1 মাস। গত মাসের 5 তারিখে এই সরকারের পতন হয়েছিল এবং আওয়ামী লীগের সভানেত্রী, তৎকালীন ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের ধারক এবং যার নেতৃত্বে সব গুম খুন হত্যা হামলা মামলা হয়েছে, যার নির্দেশে আয়না ঘরে মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছে, ইলিয়াস আলীর মতো নেতাকে এরকম অসংখ্য শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, সে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ঠিক 1 মাস আগে। তার একদিন পরে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, তারও 2-3 দিন পরে সরকার গঠন হয়। ফলে সরকারের এখনো 1 মাস হয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই সময়ের মধ্যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক অচিন্তনীয় বিষয়। বড় বড় কিছু ইভেন্ট ঘটে গেছে। এক হলো, এই বাংলাদেশ নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। যেমন বাংলাদেশ 1971 সনের স্বাধীনতার পরে একটা মানবিক জনগণের রাষ্ট্র হবে, এমন একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে যেটার মালিক হবে জনগণ। সেই রকম গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রত্যাশা ও সম্ভাবনা তৈরি হয়েছিল 71 সনে, কিন্তু পরবর্তীতে নানান কারণে সেটা বিফল হয়েছে অনেকখানি এবং অনেক সময় হোঁচট খেয়েছে। তারপর 1990 সনের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরশাসক এরশাদের পতন হয়, তখন 91 সনে যে একটি নির্বাচন হয়, তার মাধ্যমে মানুষের আরেকটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এবং রাষ্ট্রের মালিকানা তার জনগণ ফিরে পাবে, বুঝে পাবে। সেটিও এক পর্যায়ে এসে সফল হয়েছে, এটা বলা যায় না। তারপরে 16 বছর টানা একটি ফ্যাসিবাদী সরকার দ্বারা দুঃশাসনে জর্জরিত একটা দেশ, সেই অবস্থায় যখন আমাদের নির্বিঘ্নে নিঃশ্বাস ফালানো, নির্বিঘ্নে কথা বলা, সত্য উচ্চারণ করবার মতো অধিকার কেড়ে নিয়েছিল, তার প্রেক্ষিতে 16 বছরের মাথায় এসে এইরকম একটি দানবীয় সরকারের পতনের ফলে আবার বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করেছে যে আমরা বৈষম্যহীন একটা পরিবর্তিত বাংলাদেশ দেখব। সেটাকে মাথায় রেখে এই সরকার ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যদিও সেটা সময়ের তুলনায় সময় খুবই কম, অপ্রতুল। 16 বছরের এত জঞ্জাল, সেই জঞ্জাল এত তাড়াতাড়ি সেটা খেই হারিয়ে ফেলার যথেষ্ট কারণ আছে সেটাকে সমাধান করতে গিয়ে। তারপরও দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে যেরকম জোর করে বসে গিয়েছিল আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা, সারা দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখেন ক্যান্সেল করে দিয়েছে একদিনে। এইটা অত্যন্ত সাহসের একটা কাজ ছিল এবং সেটা অবশ্য আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী পলাতক আছে বলে হয়তো সহজ হয়েছে। দ্বিতীয় যেটা দেখেন, এটা রাজনৈতিক দলের পক্ষে কখনোই সম্ভব হতো না যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদের হিসাব চাওয়া, এই যে বিবরণী দাখিল করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তারপরে এই প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই সব প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সব জায়গায় যারা পলাতক আছে, যারা প্রকাশ্যে এসছে তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। যদিও এটা খুবই অপ্রতুল আমি বলবো, অনেকে ওই রকম আমাদের হয়তো এই যে 16 বছর ধরে সমস্ত বাহিনীকে দলীয়করণ করে লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, সেই অবস্থায় এই পুলিশ দিয়ে সেই যারা কিছুদিন আগেই ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের লাঠিয়াল ছিল, তাদের রক্ষা করবার জন্য প্রাণপণ লড়াই করেছে, সেই তারাই আবার এখন ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের ধরবে, এটা অতটা সহজ নয়। সে কারণে গ্রেফতারের সংখ্যা খুব কম।
বিচারের সংখ্যা খুব কম, এমনকি প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে বলেই তো বাধ্যতামূলক অবসর দিচ্ছে, না হলে তো দিত না। এবং সেই অভিযোগ হচ্ছে গুম খুনের মতো কাজে জড়িত থাকা, ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হওয়া, ক্ষমতার অপব্যবহার করা এবং সর্বশেষ গণহত্যায় অংশ নেওয়া। ফলে তাদের শুধু বাধ্যতামূলক অবসারিত কোনো শাস্তি হতে পারে না, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এইখানে কিছু ল্যাকিং এখনো আছে এবং গ্রেফতারের সংখ্যা খুবই মিনিমাম। আজকেই দেখলাম প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি পলাতক আছেন, আত্মগোপনে আছেন, তার ওয়াইফ মেয়েদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, লেনদেন করতে পারবে না, তিনি এর মধ্যে জমি বিক্রি করছেন, সেটা সংবাদ মাধ্যমে আসছে। এইভাবে তারা পলাতক থেকে আবার কাজও চালাচ্ছেন। কেউ কেউ আছে একটু ঘাপটি মেরে আছে, মাঝে মাঝেই উঠে একটু উদিত হয়ে ফেসবুকে একটা কমেন্ট দিয়ে যায়, এরকমও করছে, কিন্তু তাদের ধরা হচ্ছে না। এই যে পুলিশের মধ্যে সবচেয়ে বিতর্কিত বাজে অফিসার হিসেবে পরিচিত পাওয়া সেই হারুন কোথায় আমরা জানি না। এই যে একদিকে বাস্তবতা দেখা যাচ্ছে ঢালাও মামলা হচ্ছে, সেখানে আসলে ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? বলছি সেটা, যেমন ধরেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আমরা শুনলাম সে পালিয়ে যাচ্ছিল, এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে, আটক করা হয়েছে। আবার শুনলাম সে বেলজিয়াম চলে গেছে, অথচ তার উপর দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। এইরকম নানামুখী কিছু সমস্যা এখনো আছে। সেটা শুধুমাত্র পুলিশ প্রশাসনকে এখনো এই সরকার তাদের আস্থা এনে ব্যবহার করতে পারছে না এই অপরাধীদের ধরবার জন্য। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে ঢালাও মামলা, এই ঢালাও মামলা নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব নিজে বলেছেন এটা একটা, আমি বলবো, অভাবনীয় একটা বক্তব্য এবং দলের অবস্থান। সাধারণত বাংলাদেশের যে কালচার, বিএনপি মহাসচিব 110-12টার মামলা খেয়েছেন, মিথ্যা মামলা। সেই রকম দল, এই দলের নেতারা 300-400 মামলা এক একজন মাথায় নিয়ে ঘুরছেন, গায়েবী মামলা, মিথ্যা মামলা, গুম খুনের ক্ষতির মুখে পড়া। তাদের তো প্রতিশোধ নেবার জন্য বলার কথা ছিল যে 1000-এর উপরে মানুষকে খুন করেছে গণহত্যার সময়, 1000 পরিবার 1000 মামলা করবে শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু উল্টা তারা বলছে যে মামলা দিতে গেলে ঢালাওভাবে যেন মামলা দেওয়া না হয়। পুলিশকে বলছে আপনার প্রাথমিক তদন্ত করে যাচাই বাছাই করে নেবেন। দলীয় নেতাকর্মীদের সবাইকে বলছে ঢালাওভাবে যিনি জড়িত নন, নিরপরাধ, তার নামে মামলা দেবেন না। একজন খাগড়াছড়িতে মামলা দিচ্ছে, সেই মামলায় ঢাকার কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের নেতাদের জড়ানো হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যদি সে যুক্ত থাকে, অপরাধী হয়, তাহলে করেন, কিন্তু ঢালাওভাবে দেবেন না। এইভাবে এই যে ঢালাওভাবে মামলা দেওয়া এবং মামলা নেওয়া, সেটা ঠিক হচ্ছে না এবং এটার ফলে অপরাধীরা বেঁচেও যেতে পারে। এই সরকারের এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে যে মামলা করা যায়, সেই সব মামলা ফেস করতে গেলে এদের 100 বছরের উপরে জেল হবে এক একজনের, অথবা ফাঁসি হবে। সেখানে মিথ্যা মামলা, ঢালাও মামলা দেওয়ার প্রয়োজন নাই। এই যে উস্কানির অভিযোগ, এই যে কি হুকুমদাতা, এই সব এত বছর শুনতে শুনতে না খুব খেলো হয়ে গেছে শব্দগুলি। এই সব অভিযোগে মামলা কোনো মামলাই না। সুতরাং সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করে সত্যিকার অপরাধী যারা, তাদের নামে মামলা, সেটাই সঙ্গত।